স্পোর্টস বাংলার নিয়মিত আয়োজন ইনসুইংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, আর বরাবরই ইনসুইংয়ে আমরা এমন কিছু প্রসঙ্গ চলে আসে কথার প্রয়োজনে এবং বাস্তবতার প্রয়োজনে, যে প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলতে চাই না। হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফেরার পর একটা সংবাদ বিস্ফোরণের মতো ছড়ালো। বাংলাদেশ ক্রিকেট আঙ্গন রীতিমতো টালমাটাল সেই খবরটায়। বাংলাদেশ ক্রিকেট দলের একজন সিনিয়র ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেট দলের সহ অধিনায়ক হিসাবে বিশ্বকাপ মিশনে গিয়েছিলেন সেই তাসকিন আহমেদের একটা কাণ্ডে পুরা ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট নয়, পুরো ক্রিকেট বিশ্বই একটা আশ্চর্যজনক অবস্থায় পড়েছে এবং অবাক হয়ে গেছে। কারণ এমন একটা ঘটনা ক্রিকেট বিশ্বে খুব কমই দেখা গেছে। বাংলাদেশ ক্রিকেট দলের সহ অধিনায়ক তাসকিন আহমেদ অলরেডি আপনারা জেনে গিয়েছেন যে বিশ্বকাপ মিশনে গিয়ে সুপার 8-এ ভারতের বিপক্ষে ম্যাচের দিন তিনি ঘুম থেকে উঠতে দেরি করেছেন, তিনি ঘুমিয়ে পড়েছেন হোটেল রুমে এবং ঘুম কাতুরে তাসকিন আহমেদ টিম বাসে যেতে পারেননি, দলের সঙ্গে যেতে পারেননি, তাকে রেখেই টিম বাস সরাসরি চলে গিয়েছিল মাঠে এবং তাসকিন আহমেদ যার ফলশ্রুতিতে ম্যাচটা খেলতে পারেননি। ভারতের বিপক্ষে তিনি বরাবরই ভালো করেন এবং সেই ম্যাচে তাকে ছাড়াই বাংলাদেশ খেলতে নেমেছিল এবং রেজাল্টটা অলরেডি আপনারা জানেন যে ম্যাচটা বাংলাদেশ মহা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। বাংলাদেশের সেমিফাইনালে উঠতে চাইলে জয় জরুরি ছিল, কিন্তু সেই ম্যাচটা বাংলাদেশ হেরে গিয়েছে এবং তাসকিন আহমেদ ম্যাচটা খেলতে পারেননি। তিনি যে কাণ্ড ঘটিয়েছেন সেই কাণ্ড নিয়ে এখন তোলপাড় বাংলাদেশ ক্রিকেটাঙ্গন। আমরা সেই প্রসঙ্গ এবং বাংলাদেশ ক্রিকেটের নানা প্রসঙ্গ নিয়ে আজকে ইনসুইংয়ে কথা বলবো। আমাদের সঙ্গে বরাবর মতো রয়েছেন স্পোর্টস বাংলা এডিটর এম কায়সার। কায়সার, আপনি শুনছিলেন যে পুরো ঘটনাটা, আপনিও নিশ্চয়ই বিস্মিত হয়েছিলেন যে বাংলাদেশ ক্রিকেট দলের একজন ক্রিকেটার, তিনি কোনো জুনিয়র ক্রিকেটার নন, একজন সিনিয়র ক্রিকেটার, তার এই কাণ্ড আপনি যখন প্রথম শুনতে পেলেন তখন কেমন লাগলো, আপনার কি মনে হচ্ছিল? বিস্মিত হয়েছি আমি বাদবাকি সবার মতো। কারণটা হলো যে আপনি তো এখানে খেলতে গিয়েছেন, জিততে গিয়েছেন, কিন্তু এখন শুনতে হবে বাংলাদেশ বোধহয় এখানে ঘুমাতে গিয়েছিল। এবং এই অভিযোগটা যদি কেউ করেন তাহলে কিন্তু মিথ্যে কোনো কিছু হবে না। এবং কে ঘুমিয়েছেন? দলের সহ অধিনায়ক। তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তিনি ম্যাচের দিন সকালে ঘুম থেকে উঠতে পারেননি দেখে তাকে ছাড়া টিম বাস চলে গিয়েছে এবং তিনি যখন দলের সঙ্গে যোগ দিয়েছেন ততক্ষণে টস হয়ে গিয়েছে। তিনি সেই মাঠে উপস্থিত ছিলেন, একটু দেরিতে গিয়েছিলেন। আমরা দেখেছি যে সেই ম্যাচের সময় তিনি জাতীয় সঙ্গীত যখন হচ্ছিল, জাতীয় সঙ্গীতের চলাকালীন সময় ছিলেন, কিন্তু ম্যাচের টসের আগে খুব সম্ভবত তিনি আসতে পারেননি। এবং এই ধরনের ঘটনা তিনি কেন করবেন? এই কারণে খুব সম্ভবত কোচ তার উপরে একটু রাগ করেছেন এবং এক ধরনের ডিসিপ্লিন ব্রিচ, এটা কোনো সন্দেহ নেই যে একটা 100% এটা একটা ডিসিপ্লিন ব্রিচ হয়েছে এবং সেই কারণে কোচ তাকে সেই একাদশে সম্ভবত রাখেননি। এটিও একটা বিষয় হতে পারে। অথবা আরেকটা বিষয় হতে পারে যে ম্যাচের দিন মাঠে এসে কোচ যখন দেখেছেন যে 3 পেসার নিয়ে আমরা খেলবো, কিন্তু উইকেট বিবেচনা করে হয়তো তিনি দেখেছেন কন্ডিশন, উইকেট সবকিছু বিবেচনা করে, প্রতিপক্ষের শক্তি দুর্বলতা এগুলো বিবেচনা করে হয়তো তিনি ভেবেছেন না আমরা 2জন পেসার নিয়ে খেলবো, এই বিষয়টা। কিন্তু সেটা বিষয় না, বিষয়টা হলো যে তাসকিন এখানে খেলুন বা না খেলুন, কিন্তু আপনার তো দলের নিয়ম কানুন তো আপনাকে মানতে হবে বা শৃঙ্খলা তো আপনাকে মানতে হবে, ডিসিপ্লিন তো আপনাকে বজায় রাখতে হবে। আপনি 8টার সময় যখন বলা হয়েছিল যে সবাই টিম বাসে 8টার সময় উঠবে, সেখানে ম্যানেজার যখন হেড কাউন্ট করতে গিয়েছেন দেখলেন যে সেখানে তাসকিন নেই। সেখান থেকে ফোন গেল তাসকিনের কাছে, ফোন বাজছে কিন্তু তিনি ফোন ধরছেন না। আরও 2-1বার চেষ্টা করা হলো, 5 মিনিট সেখানে ওয়েট করা হলো, তারপরও তিনি গেলেন না। কারণটা হলো যে আপনি জানেন যে আইসিসির ইভেন্টে একটা প্রোটোকল রয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দলকে মাঠে উপস্থিত হতে হবে এবং সেই প্রক্রিয়ার জন্যই কিন্তু সকাল 8টার সময় বলা হয়েছিল যে সবাই যেন মাঠে চলে আসে, আমার টিম বাসে চলে আসে। সেখানে তাসকিন ছাড়া বাদবাকি সবাই ছিলেন। বাধ্য হয়ে একজন স্টাফকে রেখে দিয়ে যে তাসকিনকে তিনি যেন রুমে গিয়ে দেখেন যে তাসকিন কী অবস্থায় আছেন, তাসকিন ঘুমাচ্ছেন নাকি অন্য কোনো সমস্যা হয়েছে দেখে তারা ওই স্টাফকে রেখে দিয়েছেন। সেই স্টাফ পরে তাসকিনকে নিয়ে এসেছিলেন। তো দেখা গিয়েছে যে না, তাসকিন সেখানে আসলেই ঘুমাচ্ছিলেন, তার মোবাইল ফোনে তিনি এত ঘুম কাতুরে ছিলেন যে ফোনই ধরতে পারেননি। সো আমার কাছে মনে হচ্ছে যে ইটস সিম্পলি একটা ডিসিপ্লিন ব্রিচ হয়েছে এবং আমরা দেখেছি যে এই বিষয়টা তাসকিন নিজেও বিসিবির একজন পরিচালককে বলেছেন। সেই পরিচালক অবশ্য নাম প্রকাশ করেননি, পরিচালককে বলেছেন এবং তাসকিন এটার জন্য পরে দলের সবার কাছে ক্ষমাও চেয়েছিলেন। দ্যাট মিনস এটি সত্য ঘটনাটা ঘটেছে। অর্থাৎ যেটা আমরা জানি যে পৃথিবীর অন্যান্য সব দল বিশ্বকাপে খেলতে যায়, জিততে যায়, আমরা সেখানে ঘুমাতে গিয়েছিলাম। এই অভিযোগ যদি কেউ এখন করে আপনি কিন্তু মোটেও আমি অবাক হব না। আপনি দায়িত্বশীলের জায়গা থেকে বলছিলেন যে তাসকিন আহমেদের এই নিশ্চিত করেই গুরুতর একটা অন্যায় করেছেন এবং ডিসিপ্লিন ভঙ্গ করেছেন। এটা ঘটনাটা কি টিম ম্যানেজমেন্ট অন্যভাবে কি ট্যাকেল দিতে পারতো কিনা আপনার কি মনে হয়? আপনিও সারা বিশ্বে ক্রিকেট টুর্নামেন্ট কাভার করতে গিয়েছেন, বিশ্বকাপ কাভার করেছেন, আপনি দলের সঙ্গে কথা বলেছেন, সরাসরি জানেন এই বিষয়টা কি অন্যভাবে কোনোভাবে কাভার করা যেত কিনা, আইসিসি পর্যন্ত না গিয়ে, যেহেতু একটা হোটেলেই টিম ম্যানেজমেন্ট পুরো টিম ছিল,
এটা কি অন্যভাবে উত্তরানো যেত কিনা? আপনি যেটা বলছিলেন একটা যে তাসকিন আহমেদ অসুস্থ কিনা, সেটাও তো একটা বিষয় ছিল। এটা আমার কাছে মনে হচ্ছে যে লজিস্টিক্স ম্যানেজার যিনি ছিলেন তিনি এই বিষয়টা আরেকটু সুন্দর করে হয়তো হ্যান্ডেলটা করতে পারতেন, কিন্তু খুব সম্ভবত যেহেতু বাস ছাড়ার সময়টুকু হয়ে গিয়েছিল এই কারণে লজিস্টিক ম্যানেজারকে কিন্তু দলের সঙ্গে যেতেই হবে, কারণ সেখানে আপনার যখন মাঠে তিনি যাবেন সেখানে তার গুডস রাখার বিষয় রয়েছে, সেখানে আপনি সবার মোবাইল তার কাছে থাকবে, সেটা জমা রাখতে হয়, এই কারণে লজিস্টিক ম্যানেজার অবশ্যই টিমের সঙ্গে যাবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরেও আমার মনে হয় যে কেউ একজন গিয়ে তাসকিনকে কোনো একজন স্টাফকে না রেখে কেউ একজন গিয়ে তাসকিন রুমে ঘুমাচ্ছেন কিনা সেটা যদি, অথবা অসুস্থ কিনা, তিনি কি এমন ঘটনা ঘটতেও পারে, অনেক সময় কিন্তু আপনি ঘুমের মধ্যে অনেক অসুস্থ হয়ে যান, সেটা একটা দেখার বিষয়টা ছিল। কিন্তু খুব সম্ভবত সেখানে যেটি বললাম যে দ্রুত যেতে হবে বলেই কিন্তু এই সিদ্ধান্তটা তারা নিয়েছিলেন এবং একজন স্টাফকে তারা রেখে এবং হয়তো তারা কিছুটা মনক্ষুণ্ণও ছিলেন, হয়তো মনে করেছিলেন ফোন রিসিভ করছেন না, যে ফোন রিসিভ করছেন না। আর এটা তো একটা নর্মাল প্রসিডিংস বিষয় যে আপনি যখন 8টার সময় টিম বাসে উঠবেন আপনাকে নিশ্চয়ই 1 ঘন্টা আগে কিন্তু রেডি হতে হবে, ঘুম থেকে উঠতে হবে, সবকিছু করতে হবে, তো তিনি কেন এটি করবেন না? সো আমার কাছে মনে হয় যে যেটি আপনি বললেন যে এটা পরিষ্কার ডিসিপ্লিন ব্রিচ, এবং এই কারণে দলের টিম ম্যানেজমেন্টে যারা ছিলেন, টিম ম্যানেজমেন্টের পার্ট কিন্তু তাসকিন নিজেও, যেহেতু তিনি সহ-অধিনায়ক, সো তার এই ডিসিপ্লিন ব্রিজটা দলের অন্যান্য কেউ মেনে নিতে পারেননি, বিশেষ করে সিনিয়র যারা রয়েছিলেন, কোচ যিনি ছিলেন তিনি মেনে নিতে পারেননি বলেই খুব সম্ভবত এই বিষয়টা একটা এত এই পর্যায়ে গড়িয়েছে। তবে আমার কাছে মনে হয় যে এটা সিম্পলি একটা ডিসিপ্লিন ব্রিচ হয়েছে, কোনো সন্দেহ নেই। আরেকটা বিষয়, অনেকে হয়তো বলবেন যে 10 মিনিট দেরি করে গেলে কি হতো? দেখুন, আপনি শুধুমাত্র একজনের জন্য ওখানে আপনি পুরো আইসিসি প্রোটোকল আপনি ভঙ্গ করতে পারেন না, তাহলে সবচেয়ে বড় যে সমস্যাটা হতো সেটা হলো যে আপনি আইসিসির কাছ থেকে আপনার এক ধরনের জরিমানার বিষয়টুকু হয়ে যেত। সো আমার কাছে মনে হচ্ছে যে এটা এতদিন ক্রিকেট খেলে আসার পর লম্বা সময়, তাসকিন কিন্তু নতুন এই ক্রিকেট খেলছেন তা কিন্তু না, অনেক বিশ্বকাপ খেলেছেন, অনেক লম্বা সময় ধরে দলের সঙ্গে রয়েছেন, তার চেয়েও বড় বিষয়টা হলো যে তিনি দলের সহ-অধিনায়ক, তাকে এই ধরনের তার কাছ থেকে এই ধরনের মানে আচরণ আশা করাটা কোনো মতে এটা আমি মনে করি না যে একটা সুন্দর এবং কোনো সুষ্ঠু কোনো কিছু হয়েছে। ক্রিকেট বোর্ডের উচিত হবে এখন দুটো বিষয়, কি ঘটনা ঘটেছিল এই বিষয়টায় টিম ম্যানেজমেন্টের কাছ থেকে 100% একটা রিপোর্ট চাওয়া, কোচের কাছ থেকেও রিপোর্ট চাওয়া যেতে পারে, ম্যানেজার নিজেও রিপোর্ট একটা দিবেন এবং ক্যাপ্টেনকেও ডেকে নিয়ে এই বিষয়টা কি হয়েছিল সেটা নিয়ে ক্রিকেট বোর্ডের উচিত একটা দ্রুত এই বিষয়টার একটা ফয়সলা করা এবং সিদ্ধান্তে আসা, এবং তাসকিনকে যদি শাস্তি দিতে হয় বা তাসকিন যদি ডিসিপ্লিন ব্রিচ করে থাকেন তাহলে সেই বিষয়ে ক্রিকেট বোর্ডের একটা সিদ্ধান্তে আসা উচিত এবং দ্রুত এটা জানানো উচিত। দেখুন, এই বিষয়টা এতদিন লুকিয়ে রেখে কি লাভ হয়েছে? কোনো লাভ হয়নি, এটা কিন্তু জানাজানি হয়েছে অলরেডি। সো আমার কাছে মনে হয় যখনই যে এই ঘটনাটা ঘটেছিল ঠিক সেই সময়টাই যদি ক্রিকেট বোর্ড একটা ছোট্ট বিবৃতি দিত অথবা জানাতো যে এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা পরবর্তীতে ব্যবস্থাটা নিচ্ছি বা মেজার নিচ্ছি, তাহলে দেখতেন যে এত লম্বা সময় ধরে বা এত আপনার জটিলতার এইগুলো বারবার আমরা দেখি যে বিসিবি লুকোনোর চেষ্টা করে, আলটিমেটলি মিডিয়া সেটা চলে আসে। এবারও আমরা যেটা দেখেছি, আপনি নিউজ, ইউ ক্যানট হাইড নিউজ ফ্রম এনিওয়্যার, আপনি কারো কাছ থেকে নিউজ আপনি তথ্য লুকিয়ে রাখতে পারবেন না, হয়তো কিছুদিনের জন্য আড়াল করতে পারেন কিন্তু একসময় না একসময় সেটা এক্সপোজ হবেই, এবং সেটাও কিন্তু তাই হয়েছে। এই কারণে এবং দলের সঙ্গে যেহেতু আপনার মিডিয়া ম্যানেজার রয়েছেন, দলের সঙ্গে আপনার মিডিয়া একটা অনেক মিডিয়া ইচ্ছে ছিলেন কিন্তু মিডিয়া ম্যানেজারের দলের সঙ্গে রয়েছিলেন, এই ধরনের সমস্যা যখন হয়েছে তাহলে এটা কিভাবে প্রপারলি হ্যান্ডেল করা যেতে পারে সেই বিষয়টাও সেই সময়টা কিন্তু ফয়সলা করা উচিতটা ছিল। এখন যে প্রসঙ্গে আপনার ছোট্ট করে জানতে চাইবো যে বিসিবি বারবারই আমরা দেখি যে এইসব ক্ষেত্রে নমনীয় ভূমিকা নেয়, এইসব ক্ষেত্রে শক্তিশালী কোনো ভূমিকা নিতে পারেন। আমরা সাকিব তামিমের প্রসঙ্গ দেখেছি, এরপর গত বিশ্বকাপেও দেখেছি। এই বিশ্বকাপে এই ঘটনার পর আমরা জানি যে তাসকিন আহমেদ শ্রীলঙ্কায় লিগ খেলতে চলে গেছেন, ফ্র্যাঞ্চাইজি লিগ, কিন্তু এই বিষয়ে বিসিবি হার্ডলাইনে যেতে পারে কিনা অথবা যাওয়া উচিত কিনা? দেখুন, আমার তো মনে হয় যে বিসিবি আজকে বোর্ড মিটিংয়ে বসেছে, এই বোর্ড মিটিংয়ে বসার আগে তাসকিনকে ডেকে নিয়ে জিজ্ঞেস করা উচিত ছিল, কারণ বিসিবি এই ঘটনাটা যে আজকে জেনেছে বা টেলিভিশনে বা আপনি অন্যান্য মানে মিডিয়ায় যে ঘটনাটা এসেছে তারপর জেনেছে তা কিন্তু না, বিসিবির কাছে এই ঘটনাটা নিশ্চয়ই আরও আগে থেকে জানে। বিসিবি তো এটা নিশ্চিতভাবে জানা করছে, কারণটা হলো যে দলের যিনি ম্যানেজার, লজিস্টিক্স ম্যানেজার, তিনি নিশ্চয়ই বিসিবির শীর্ষকর্তাদের সাথে তার যোগাযোগটা রয়েছে, তিনি নিশ্চয়ই এই বিষয়টা বিসিবির শীর্ষকর্তাদেরকে জানিয়েছিলেন। সো বিসিবির উচিত ছিল আপনি যেদিন বাংলাদেশ দল মাঠে এসে বাংলাদেশে এসেছিল তখনই তাসকিনকে ডেকে নিয়ে অথবা কোচ বা ম্যানেজারের কাছ থেকে এই বিষয়টার একটা রিপোর্ট নিয়ে এই বিষয়টা তাৎক্ষণিকভাবে একটা সমাধান করার জন্য, হ্যাঁ বোর্ড মিটিংয়ে আপনি এই বিষয়টা উত্থাপন করতে পারেন, সেখানে হয়তো আপনি ডিটেইলস আলোচনা করতে পারেন, কিন্তু তাৎক্ষণিকভাবে এই বিষয়টার একটা জরুরি এক ধরনের একটা সিদ্ধান্তে আসা উচিত ছিল, অথবা কেন এই ধরনের ভবিষ্যতের কথা চিন্তা করে ভবিষ্যতের জন্য ক্রিকেটাররা, আপনি যদি এটা না করেন, কারণ ক্রিকেটকে বলা হয় যে আপনি খুবই ডিসিপ্লিন গেম, এই ডিসিপ্লিন গেমে আপনি যখন সবচেয়ে দলের একজন টিম ম্যানেজমেন্টের পার্ট যিনি সহ-অধিনায়ক তিনি যখন মাঠে না এসে ঘুমিয়ে থাকবেন সেটা তো কোনো মতেই আপনি ডিসিপ্লিন হতে পারে না। সো বিসিবির উচিত ছিল অবশ্যই এই বিষয়টার সিদ্ধান্তে আসা। আমরা জানি না বিসিবি সেটা করেছে কিনা, এবং করলে সেটা হয়তো আমরা গণমাধ্যমে আসতো, আমরা জানতে পারতাম। এমএম কাসের আরেকটা প্রসঙ্গ, বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ শেষে ফিরেছে, বিশ্বকাপও শেষ। বিশ্বকাপ শেষ হওয়ার পর আমরা কিছু
ব্যাপার দেখেছি নানা দলগুলোতে, বিশ্বের বড় দলগুলোতে দেখেছি, ভারতেও দেখেছি বিশ্বকাপ জেতার পর তাদের সিনিয়র 3জন ক্রিকেটার অফশোরে গেছেন টি-20 থেকে, অথচ দুর্দান্ত ফর্মে ছিলেন রোহিত শর্মা ক্যাপ্টেন, নেতৃত্ব দিয়েছেন এই বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তারপরে তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে, পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে ক্রিকেটকে টি-20 ইন্টারন্যাশনাল থেকে সরে দাঁড়িয়েছেন। বিরাট কোহলি একইভাবে সরে দিয়েছেন, রবীন্দ্র জাদেজাও নেই। আমরা ডেভিড মিলারের গতকালকে রাতে দেখেছি, উনিও টি-20 ক্যারিয়ার করতে চান না। বাংলাদেশ ক্রিকেট দলে এই কালচারটা কেন হচ্ছে না? আমরা বারবারই দেখি যে সিনিয়ররা মাটি আঁকড়ে পড়ে থাকেন, সিনিয়ররা ব্যর্থতার ইয়েতে গেলেও পড়ে থাকেন, এবং অপশন না নেওয়ার একটা যে সংস্কৃতি, অন্যকে সুযোগ না দেওয়ার সংস্কৃতি, এটা কেন হচ্ছে না বাংলাদেশ? আপনার শেষ কথা থেকে যাচ্ছি যে অন্যকে সুযোগ না দেওয়ার সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে, কারণ একজন ক্রিকেটার জানেন যে তাকে কখন থামতে হবে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে দুটো কারণে খুব সম্ভবত এখান থেকে ক্রিকেটাররা নিজে থেকে আপনি সরে দাঁড়ান না। তার একটা কারণটা হলো যে আপনি এন্ডোর্সমেন্টের বিষয়টা রয়েছে, তারা অনেকগুলো বিজ্ঞাপনী সংস্থার সাথে বা বিজ্ঞাপনের সাথে জড়িত রয়েছেন। যখনই ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তিনি সরে দাঁড়াবেন, দেখবেন যে সেই যে আপনার বিজ্ঞাপনের থেকে তিনি তার যে আয় ছিল সেই আয়টাও তার একটা কমে যেতে পারে। এক নাম্বার 2 হলো যে ক্রিকেট বোর্ড থেকেও তিনি কিন্তু চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে রয়েছেন, সেখান থেকেও মাসিক তার এক ধরনের ইনকামটুকু আসছে, সেই ইনকামটুকু হয়তো বন্ধ হয়ে যেতে পারে। আমি এটা বলতে বাধ্য হচ্ছি এই কারণে, কারণ এই ধরনের ঘটনা আমরা একটা দেখেছি লম্বা সময় ধরে। দেখুন, আপনি যদি অন্যকে সুযোগ না দেন তাহলে সামনে কিভাবে আপনার উন্নতি হবে? অবশ্যই আপনার উচিত হবে এই ইয়াং ব্লাডদেরকে সুযোগ দেওয়ার জন্য, যারা 3 বছর 4 বছর বা 5 বছর পর যাদেরকে নিয়ে ক্রিকেট বোর্ড চিন্তা করছে, তাদেরকে যদি আপনি এখনই সুযোগটা দেন, আপনি হয়তো 1 বছরে তাদের কাছ থেকে আপনি ভালো পারফরমেন্স পাবেন না, কিন্তু তারাই আপনাকে 4 বছর বা 3 বছর পরে ভালো একটা সুযোগটা তৈরি করে দিবে। সো রিপ্লেসমেন্টটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে ক্রিকেটারদের আপনি কথা বলছেন, যে 3-4জন সিনিয়র ক্রিকেটার রয়েছেন এবং যারা প্রচণ্ডভাবে ব্যর্থ হয়েছেন এখন পর্যন্ত টি-20-তে, তাদেরকে আমি মনে করি না আর যে কাউন্ট করা উচিত হবে ক্রিকেট বোর্ডের, কারণ তাদেরকে আপনি সুযোগটা দিয়ে দিয়েছেন, তারা পারেননি, একবার সুযোগ দেননি। 2015 থেকে সুযোগটা তারা পেয়ে আসছেন, এখন পর্যন্ত তারা সেই রকমভাবে কোনো সাফল্য এনে দিতে পারেননি। আর বাংলাদেশ ক্রিকেটের যদি আপনি আমাকে বলতে বলেন, তাহলে আমি বলবো যে এখানে বাংলাদেশ ক্রিকেটের আপনি দেখবেন যে ব্যক্তিকেন্দ্রিক কিছু সাফল্য এসেছে, দলীয় সাফল্যটুকু আসেনি। আর আপনি যখনই একটা টুর্নামেন্টে জিততে চাইবেন, সেখানে কিন্তু শুধুমাত্র 2-1 ব্যক্তিকেন্দ্রিক সাফল্য, ব্যক্তিকেন্দ্রিক ক্রিকেটারের সাফল্য নিয়ে খুব বেশি দূর সামনে বাড়তে পারবেন না। হ্যাঁ, আপনি বাড়তে পারবেন কতদূর, এই সুপার 8-এ উঠতে পারবেন, কিন্তু সেমিফাইনালে খেলতে পারবেন না, আর আপনি ফাইনালে তো খেলা আরো দুষ্করের বিষয়। সো আপনাকে একটা চ্যাম্পিয়ন দলের যদি মোকাবেলা করতে হয় বা চ্যাম্পিয়ন দল হতে হয়, তাহলে অবশ্যই দলের মধ্যে 5 থেকে 6 জন চ্যাম্পিয়ন ক্রিকেটার থাকতে হবে। সেই ক্রিকেটার এই যে যাদেরকে নিয়ে আমরা এত বছর টি-20 খেলেছি, তারা কিন্তু আমাদেরকে সেই জিনিসটা এনে দিতে পারেননি। সো এই জেনারেশন ছেড়ে এখন নতুন জেনারেশনের দিকে টি-20-র দিকে যেতে হবে। সেটা ক্রিকেট বোর্ড যত দ্রুত বুঝবে, ততই একটা খুব দ্রুত সিদ্ধান্তে আসতে পারবে। এই কারণে আমি সবসময় একটা কথা বলে থাকি যে ক্রিকেটাররা আমাদের এখানে দেখবেন যে অন্যান্য, যে আপনি রোহিত শর্মা আর বিরাট কোহলির কথা বললেন, যে রোহিত শর্মা এত ভালো পিক ফর্মে থাকার পরও তিনি কিন্তু চলে যাচ্ছেন। বিরাট কোহলি আপনি IPL-এ সবচেয়ে বেশি রান করেছিলেন, তারপর তিনি বিশ্বকাপে খেলতে এসেছেন, বিশ্বকাপের লাস্ট ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন, তিনি চলে যাচ্ছেন এরকম পিক ফর্মে থাকা 2জন ক্রিকেটার। এই কারণে সবসময় একটা কথা বলা হয় যে এমন সময় রিটায়ারমেন্টে যাওয়া উচিত যেন সবাই বলে যে কেন যাচ্ছ, কিন্তু এমন সময় আঁকড়ে থাকা উচিত না যেন সবাই বলে কেন যাচ্ছ না। সো আমাদের ক্রিকেটারদের অবস্থাটুকু হয়ে গিয়েছে যে প্রায় সবাই বলছেন কেন যাচ্ছ না, কিন্তু ওনারা সবাই গদি আঁকড়ে ধরে বসে রয়েছেন। সো আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টার সমাধানও ক্রিকেট বোর্ড করতে পারে, কারণ ক্রিকেট বোর্ড আপনার জানবে যে আমরা সামনের 2 বছর কাদেরকে নিয়ে খেলবো। 2টো বিশ্বকাপ নিয়ে চিন্তা করতে হবে ক্রিকেট বোর্ডকে, একটা হলো ওয়ানডে বিশ্বকাপ এবং আরেকটা হলো টি-20 বিশ্বকাপ। এই বিশ্বকাপে আমাদের দলের কারা মেইন প্লেয়ার হতে পারেন তাদের উপর কিন্তু একটা ফোকাস তৈরি করতে হবে, কারা প্রাণ শক্তি হতে পারেন সেই বিষয়টা নিয়ে একটা সিদ্ধান্তে এখনই আসতে হবে, এবং পেছনে যারা ব্যর্থ হয়েছিলেন তাদের ঝেড়ে দিয়ে বিদায় করে দিতে হবে। এবং ক্রিকেট বোর্ড যদি এই সিদ্ধান্তটা, সাহসী সিদ্ধান্তটা খুব দ্রুত নিতে পারে, তাহলে আপনি দেখবেন যে যাদেরকে নিয়ে আমরা হয়তো চিন্তা করছি যে তারা কবে যাবেন, তারা তখন বাধ্য হয়ে আপনার দল থেকে বা রিটায়ারমেন্টের ঘোষণাটা দেবেন। তবে আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, সেটি হলো যে আপনি কোনো একটা দল যখন ব্যর্থ হবে, সেই দলের মধ্যে আপনি ব্যর্থতার কারণ হিসেবে কিন্তু ব্যক্তিকেন্দ্রিক কোনো সমালোচনা যেন না হয়, কারণ পুরো দলটাই ব্যর্থ হয়েছে। পুরো দলটাই ব্যর্থ হয়েছে, এমন না যে একজনের জন্য দলটা ব্যর্থ হয়েছে, প্রায় সবাই কিন্তু এখানে খেলেছিলেন, সবাই ব্যর্থ হয়েছেন বলে কিন্তু দলটা ব্যর্থ হয়েছে। এই কারণে আপনি কোনো ব্যক্তিকেন্দ্রিক সমালোচনা না গিয়ে পুরো দলটাকে সমালোচনা করা উচিত, এবং এমন সমালোচনা করবেন যাতে সেই সমালোচনা আপনার সামনের 2 বছর পরে আপনার দলের জন্য খুব উপকার বয়ে আনতে পারে। সো ক্রিকেট বোর্ডের উচিত সামনের 2 বছরের শুধু বলার জন্য বলা না, বা 4 বছরের জন্য শুধু বলার জন্য বলা না, একদম কংক্রিট একটা প্ল্যান নিয়ে যে এরা আমাদের জন্য সামনের 2 বছর বা 4 বছর পরে সম্পদ হতে পারে, এবং তাদেরকে নিয়েই একটা দল গঠন করা। তাহলে দেখবেন আপনি
2 বছর পর বা 4 বছর পরে যে বিশ্বকাপ হবে সেখানে আমরা হয়তো ভালো সাফল্য দেখতে পারি। একদম, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা ভাববে কিনা, কারণ আমরা অলরেডি দেখেছি যে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা বোর্ড মিটিং সভা চলছে, সেটাতে বাংলাদেশ প্রথমবারের মতো সুপার 8-এ উঠেছে, 3টা ম্যাচ জিতেছে। সেই আত্মতুষ্টি নিয়ে তাদের বোনাস দেওয়া হয় কিনা সেটাও একটা বড় প্রসঙ্গ। কিন্তু আরেকটা প্রসঙ্গে আমরা যেতে চাই, যেহেতু ভারতীয় দলের কথা আপনি বারবার বলছিলেন, ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ও কিন্তু বিশ্বকাপ জিতে বিদায় নিয়েছেন। বিশ্বকাপ জিতে তিনি নিজ চাকরি থেকে সরে দাঁড়িয়েছেন। বাংলাদেশ ক্রিকেটে সবসময় আলোচনায় থাকেন হেড কোচ বাংলাদেশ চন্ডিকা হাথুরে সিংহে। এবার চন্ডিকা হাথুরে সিং কি আলোচনার একটু বাইরে? তার কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি তাকে নিয়েও ভাবা উচিত? দেশীয় কোচের কথা বলা হচ্ছে, দেশের বাইরের কোচদের ডেডিকেশন নিয়ে অনেক কথা হচ্ছে, তাদের স্বেচ্ছাচারিত্ব নিয়ে অনেক কথা হচ্ছে। আপনার কি মনে হয় এখন এই পরিস্থিতিতে এসে যখন নতুন করে সামনে, আর আপনি বলছিলেন যে সামনের 2 বছর পরে বিশ্বকাপ 2026 সালে, সেই বিশ্বকাপের ভাবনায় কি নতুন কোচ থাকতে পারে কিনা? অবশ্যই থাকতে পারেন। কারণটা হলো যে যদি এখন কিন্তু আমি মনে করি যে এই কোচের হিসাব মিলানোর সময়টা কিন্তু বাংলাদেশ দলের জন্য খুব হাই টাইম। আপনি যদি মনে করেন যে বাংলাদেশ দল এই বিশ্বকাপে 3টি ম্যাচ জিতেছিল এবং সেটাতে বাংলাদেশ দলের অনেক বড় সাফল্য যদি কেউ চিন্তা করেন, তাহলে বলতে হবে যে তার চিন্তার পরিধি এবং স্বপ্নের পরিধি এবং সাফল্যের পরিধিটা খুবই ছোট। সো আপনি এত ছোট স্বপ্ন দেখলে কখনোই কিন্তু আপনি বড় স্বপ্নের কাছাকাছি যেতে পারবেন না। 3টি ম্যাচ জিতে আপনি সুপার 8-এ উঠেছেন, সেটাকে যদি আপনি মনে করেন যে অনেক কিছু পেয়ে গিয়েছি আমি, তাহলে তো সামনে বাড়ার আর কোনো স্কোপই নেই। সো আমার কাছে মনে হচ্ছে যে এখন হিসাব মিলানোর সময়, যে গত বিশ্বকাপে আমরা কি করেছিলাম, যে 50 ওভারের যে ওয়ানডে বিশ্বকাপ ছিল সেখানে আমরা কি করেছিলাম, এবং এবারের এই টি20 বিশ্বকাপে আমরা কি করেছি, এবং এই কোচের অধীনে এত লম্বা সময় ধরে খেলে এসে আমরা কি কি সাফল্য পেয়েছি এবং কি কি কোন জায়গাটা আমরা ব্যর্থ হয়েছি, সেটার হিসাব মেলানোর একটা সময়টা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এসে গিয়েছে এখন। এবং এই জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি সবাই থাকতে হবে। আর আপনি যে বললেন যে বিদেশি কোচ আর দেশি কোচের এটার মধ্যে, দেখুন পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু আপনি দেখবেন, আপনি বেশি দূরে যাওয়ার দরকার নেই, আপনি আফগানিস্তানকেই দেখেন, জোনাথন ট্রট এবং সেখানে কিন্তু বোলিং করছিলেন ডোয়াইন ব্রাভো। তারা প্রত্যেকটা ম্যাচে কিভাবে নিজেদেরকে উজাড় করে দিয়েছেন, ডেডিকেশনের মাত্রায় কোন জায়গায় তিনি দেখিয়েছেন। দেখুন আপনি প্রত্যেকটা বলের সময় তারা কিন্তু নিজেদেরকে একদম মেলে ধরেছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচেই যে দৃশ্য আমরা দেখেছি জোনাথন ট্রট, সেটাই তারা ওই পুরো জিনিসটার সাথে ইনভলভ। এই ডেডিকেশনটা আমার মনে হয় যে শুধু দেশি কোচ আনলেই যে আপনি ডেডিকেশন থাকবে তা কিন্তু না। বিষয়টা হলো যে আপনি যে কোচকে আনুন বা আনেন না কেন, তার কাছ থেকে যদি আপনি জবাবদিহিতা, কাজের জবাবদিহিতা না চাইতে পারেন, তাহলে তিনি কিন্তু একসময় স্বেচ্ছাচারী হয়ে ওঠেন। সো আমার কাছেও মনে হচ্ছে যে এই স্বেচ্ছাচারিতার সুযোগ নিয়ে বাংলাদেশে বিদেশি কোনো কোচ যেন পুরো দলের উপর এক ধরনের ছড়ি ঘোরাতে না পারেন, সেই বিষয়টাও কিন্তু দেখার বিষয়টা রয়েছে ক্রিকেট বোর্ডের। যে বাংলাদেশের প্রবলেমটা কি জানেন? প্রবলেমটা হলো যে আমাদের এখানে যেই কোচই আসেন না কেন, তিনি মনে করেন যে তিনি বোধহয় হেডমাস্টার এবং বাদবাকি সবাই বোধহয় প্রাইমারি স্কুলের স্টুডেন্ট। এখানে তাদের উপর তারা এক ধরনের কিন্তু একটা ছড়ি ঘোরানোর বা অপশাসন করার এক ধরনের চেষ্টাটুকু করেন। সো আমার কাছে মনে হয় যে এই মানে বেশি মাত্রায় আপনার যে অথরিটিভ এক ধরনের চিন্তাভাবনা, এটা কোচের কখনোই থাকা উচিত না। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো যে ক্রিকেট ইজ এ ক্যাপ্টেন্স গেম। ক্যাপ্টেনকে যদি আপনি স্ট্রং করেন, তাকে যদি আপনি মানসিকভাবে তাকে যদি আপনি শক্তিশালী করতে পারেন, এবং তিনি যদি সব কিছু মিলে তার পারফরমেন্স দিয়ে, তার কথাবার্তা দিয়ে, তার পার্সোনালিটি দিয়ে, পার্সোনালিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এ ক্রিকেট ক্যাপ্টেন, তার এইগুলো দিয়ে তিনি যদি পুরো দলের উপর নিজস্ব একটা প্রভাব বিস্তার করতে পারেন, তাহলে কোচের কাজটুকু কিন্তু অনেক কমে যাচ্ছে। কোচের কাজটুকু হবে তখন শুধুমাত্র আপনার ফাইন টিউন করা বা গেম প্ল্যান করে দেওয়া। কিন্তু কোচ যখন আপনাকে পুরোপুরি ওই পিটি স্যারের মতো বা হেড স্যারের মতো ছড়ি দিয়ে এক ধরনের শাসন করার চেষ্টা করবেন, তখন সেটা কিন্তু কখনোই আমার কাছে মনে হয় না যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য সেটা কোনো ভালো কোনো লক্ষণ, বা এভাবে আপনি কোনো দলটাকে খুব সামনে বাড়াতে পারবেন। আপনাকে ফ্রেন্ডলি হতে হবে এবং সেই সঙ্গে অবশ্যই এই একটা জিনিস করতে হবে, সেটা হলো যে দলের প্রত্যেকের কাছ থেকে আপনার কাজটুকু আদায় করে নিতে হবে। সেই কাজটুকু আদায় করতে যে হয়নি, সেটা কিন্তু এবারের এই বিশ্বকাপে প্রমাণ। এবং সবচেয়ে বড় প্রমাণটা হলো সহঅধিনায়ক হোটেলের বিছানায় ঘুমিয়ে রয়েছেন আর পুরো দল মাঠে গিয়েছে। এটাই কিন্তু সবচেয়ে বড় প্রমাণ করছে যে জিনিসটা বা পুরো ডেডিকেশন নিয়ে করা উচিত ছিল, বা যে সংহতি এই পুরো দলের মধ্যে থাকার প্রয়োজন ছিল, সেটা কিন্তু 100% অনুপস্থিত ছিল এই বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য। একদমই। আমরা তাসকিন প্রসঙ্গে বলছিলাম, তাসকিন আহমেদ প্রসঙ্গের সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতা, আরও কিছু প্রসঙ্গ চলে এসেছিল। আমিন কায়েস স্যার, আপনাকে ধন্যবাদ। খুব মূল্যবান আলোচনা হচ্ছিল, কিন্তু বরাবর আমরা যে কথা বলি যে এই আলোচনাগুলো আমরা করতে চাই না, বাংলাদেশ দলের সাফল্য নিয়ে আমরা কথা বলতে চাই। সেই কথা আমরা কবে বলতে পারবো জানি না, তবে একটা জিনিস প্রত্যাশা করতে পারি যে বাংলাদেশ ক্রিকেট দল যেহেতু এই বিশ্বকাপ শেষ, সামনে যে বিশ্বকাপ রয়েছে সেই ভাবনায় পুরো দলটা আমরা যেটা আলোচনা করছিলাম, সেই ভাবনায় যেন বিসিবি নতুন করে দল গঠন চিন্তা করে এবং সিনিয়র ক্রিকেটারদের নিয়ে ভাবার সময় যেন বিসিবি পায় এবং সাহসী সিদ্ধান্ত নেয়, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।